প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব পারিবারিক হিসাব ব্যবস্থা সম্পর্কে। অর্থাৎ আমরা কিভাবে আমাদের পারিবারিক হিসাব নিকাশগুলো করে থাকি তার একটা বিস্তারিত আলোচনা আমরা দেখে নিব। তো প্রথমে আমরা একটু দেখি আমাদের পারিবারিক এই হিসাব ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে। তো প্রথমে আমরা এটার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এটা অবশ্যই একটা অমুনাফাভোগী প্রতিষ্ঠান হবে, কারণ আমাদের পরিবারে যা যা ধরনের খরচ হয়, যা যা ধরনের আয় হয়, প্রত্যেকটার উদ্দেশ্য হচ্ছে আমাদের পরিবারে যতগুলো সদস্য আছে প্রত্যেকটা সদস্য যেন সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে তার প্রত্যেকটা চাহিদা পূরণ করতে পারে, সেই উদ্দেশ্য। তাহলে দেখো, এখানে কিন্তু কখনোই মুনাফা অর্জন করার জন্য কোনো কাজই করা হয় না। তাই যেহেতু এটা মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত নয়, তাই আমরা এটাকে বলে থাকি অমুনাফাভোগী সংগঠন। এরপরে আছে স্বতন্ত্র সত্তা। পরিবার একটা স্বতন্ত্র সত্তা হিসেবে কাজ করে, অর্থাৎ পরিবার এবং পরিবারের সদস্য দুইটা কিন্তু দুই বিষয়। আমরা ঠিক যেমনভাবে ব্যবসা এবং মালিককে স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করি, ঠিক তেমনিভাবে পরিবার এবং পরিবারের এই হিসাব নিকাশ সম্পূর্ণ আলাদা বিষয়। তারপর দেখতে পাচ্ছি দায়বদ্ধতা। পারিবারিক হিসাব ব্যবস্থা বলতে আমরা পরিবারের সদস্যদের তাদের নিজস্ব আয় ব্যয় হিসাব এবং অন্যান্য সদস্যদের প্রতি একটা দায়বদ্ধতাকে বোঝানো হয়। নগদ লেনদেন। আমরা জানি যে আমরা পরিবারের ম্যাক্সিমাম ক্ষেত্রে সবকিছু কিন্তু দেখবে নগদ টাকার মাধ্যমেই পরিশোধ করা হয় বা নগদ লেনদেনের মাধ্যমেই সবকিছু সংগঠিত হয়। তাই আমরা বলতে পারি এটা আমাদের পারিবারিক হিসাব ব্যবস্থার একটা মূল বিষয় বা মূল বৈশিষ্ট্য, যে এখানে সর্বদাই নগদ লেনদেনের মাধ্যমে সবকিছু সংগঠিত হবে। এরপর আছে নির্ধারিত খাত। সাধারণত আমরা আমাদের পারিবারিক হিসাব ব্যবস্থার মধ্যে প্রত্যেকটা খাতের জন্য আলাদা আলাদা কিছু বরাদ্দ রেখে দেই বা আলাদা আলাদা কিছু নির্ধারিত খাত আমাদের এখানে থাকে, যেমন খাদ্যদ্রব্য, চিকিৎসা ব্যয় ইত্যাদি। এবার আসি আমাদের কিছু প্রয়োজনীয়তা, অর্থাৎ কেন আমরা এই হিসাব ব্যবস্থা তৈরি করে থাকি। সুষ্ঠু পরিকল্পনার জন্য, অর্থাৎ কি পরিকল্পনার দ্বারা আমরা আমাদের ভবিষ্যৎ জীবনযাপনকে পরিচালনা করব বা সদস্যরা কিভাবে তাদের জীবনযাপনকে বা পরিবারকে পরিচালনা করবে, এটা কিন্তু আমরা এই পারিবারিক হিসাব ব্যবস্থার মাধ্যমেই বুঝতে পারি। পারিবারিক সচ্ছলতা। একটা পারিবারিক হিসাব ব্যবস্থা পরিবারের সচ্ছলতাকে নির্দেশ করে। এরপর বলা আছে মূল্যবোধ সৃষ্টি। যখন আমরা একটা সুষ্ঠু পরিবারের হিসাব ব্যবস্থা তৈরি করতে পারি, এটার মাধ্যমে আমরা প্রত্যেকটা সদস্য নিজেদের মধ্যকার মূল্যবোধকে বাড়াতে পারি। পারিবারিক বাজেট। বাজেট বলতে সাধারণত আমরা একটা সংখ্যাত্মক পরিকল্পনাকে বুঝি, তাই যেহেতু হিসাব ব্যবস্থাতেও বিভিন্ন সংখ্যার ব্যবহার হয়, তাই পারিবারিক হিসাব ব্যবস্থাকে আমরা সাধারণত পারিবারিক বাজেট হিসেবে তুলে ধরতে পারি। এরপর আছে সঞ্চয় এবং ভোগ প্রবণতা। পারিবারিক হিসাব ব্যবস্থার মধ্যে আমরা আমাদের পরিবারের সদস্যদের সঞ্চয় এবং ভোগ প্রবণতা ঠিক কতটুকু সেটা সম্পর্কে একটা সঠিক ধারণা পেতে পারি। তারপর বলা আছে পারিবারিক শৃঙ্খলা, অর্থাৎ একটা পরিবারে সদস্যদের মধ্যে এবং আয় ও ব্যয়ের মধ্যকার যে শৃঙ্খলা, সেটা বজায় রাখতে সাহায্য করে পারিবারিক এই হিসাব ব্যবস্থা। তাহলে দেখো, পারিবারিক এই হিসাব ব্যবস্থার প্রত্যেকটা বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি ব্যাখ্যা জেনে ফেললাম। আবার আমাদের পরবর্তীতে আছে পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা, এটাও কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এবার চলে আসি আমাদের পারিবারিক বাজেট বিষয়ের আলোচনায়। তাহলে পারিবারিক বাজেটে বলা হয়েছে পরিবারের আয় এবং প্রয়োজন অনুযায়ী ব্যয়ের বিভিন্ন খাত নির্ধারণ করে যে আগাম পরিকল্পনা প্রণয়ন করা হয়, তাকে আমরা বলে থাকি পারিবারিক বাজেট। অর্থাৎ আমাদের পরিবারের আয় এবং ব্যয় ঠিক কতটুকু এবং এই সাপেক্ষে আমরা কিভাবে সেই ব্যয়গুলোকে করব, এই যে একটা আগাম পরিকল্পনা আমরা তৈরি করে রাখছি, এটাকেই বলা হয় পারিবারিক বাজেট। এবার তাহলে দেখো, পারিবারিক বাজেট প্রস্তুতির জন্য আমাদের কি কি বিষয় প্রয়োজন পড়ে। প্রথমে আমাদের প্রয়োজন পড়ে প্রয়োজনীয় দ্রব্যাদির তালিকা প্রস্তুতকরণ, অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের জীবনযাপনের জন্য কি কি দ্রব্যাদি বা কি কি বস্তু প্রয়োজন তার একটা তালিকা আমাদের প্রস্তুত করতে হবে।
মূল্য নিরূপণ, অর্থাৎ যে সকল দ্রব্য আমাদের দরকার পড়ছে সেই প্রত্যেকটা দ্রব্যের মূল্য আমাদের প্রথমে নিরূপণ বা নির্ধারণ করতে হবে। তারপর আছে সম্ভাব্য আয় নির্ধারণ, অর্থাৎ আমাদের সম্ভাব্য আয় বা বাৎসরিক আয় ঠিক কতটুকু হতে পারে সেই সম্ভাব্য আয় আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে এবং তারপর আমরা বাজেটের মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করব। অর্থাৎ এখানে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখার কথা বোঝানো হয়েছে এবং সবার শেষে বলা হয়েছে যুগোপযোগী বাজেট প্রণয়ন, অর্থাৎ যুগের সাথে তাল মিলিয়ে চাহিদাগুলো পূরণ করতে সক্ষম এমন একটি বাজেট আমরা প্রণয়ন করতে পারবো। এবার চলে যাই আমাদের পারিবারিক বাজেটের একটা নমুনা বিষয়ক একটা ধারণা দিতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাই চার্টের মাধ্যমে আমরা আমাদের পারিবারিক বাজেটটা ঠিক কেমন হতে পারে, কোন খাতে আমরা কতটুকু ব্যয় করতে পারি তার একটা বিস্তারিত আলোচনা দেওয়া আছে। তো এখানে নর্মালি আমরা খাতের জন্য সাধারণত আমাদের আয়ের 20 থেকে 25% ব্যয় করে থাকি এবং যদি আমরা বাসস্থানের কথা বলি, সাধারণত বাসস্থানে আমাদের সবচেয়ে বেশি অর্থের প্রয়োজন পড়ে, তাই বাসস্থানে আমরা আমাদের আয়ের 30 থেকে 40% অর্থ ব্যয় করে থাকি। এবার যদি আমরা বলি যাতায়াত খাতের কথা, খাদ্য খাতের পরেই কিন্তু আছে যাতায়াত খাতের অবস্থান, অর্থাৎ এই যে আমরা প্রত্যেক দিনের বিভিন্ন ট্রান্সপোর্টেশন খরচের জন্য যে ব্যয়টা করে থাকি, এখানে আমরা আমাদের আয়ের 15 থেকে 20% অর্থ ব্যয় করে থাকি। তারপর আছে শিক্ষা খাত, অর্থাৎ পরিবারে যারা ছোট ছেলে মেয়েরা আছে তাদের শিক্ষার জন্য আমাদের খরচ করতে হয় এবং শিক্ষা খাত বরাবর আমাদের খরচের তালিকা বা খরচের খাত হবে 10 থেকে 15% এবং সবচেয়ে কম যে পরিমাণটা সেটা হচ্ছে বস্ত্র খাত, কারণ বস্ত্র কিন্তু আমাদের প্রায় প্রত্যেক মাসে বা রেগুলার খরচ হয় না, খুবই কম পরিমাণে খরচ হয়, তাই আমরা আমাদের আয়ের 5 থেকে 10% পরিমাণ খরচ করব বস্ত্র খাতে। তাহলে দেখো, বাজেট পরিবারের আর্থসামাজিক অবস্থার উপর নির্ভরশীল, অর্থাৎ একটা পরিবারের আর্থিক অবস্থা ঠিক কেমন এবং সেই পরিবারের সদস্যদের সামাজিক ব্যবস্থাটা ঠিক কেমন, এই দুইটার উপর ডিপেন্ড করে সেই পরিবারের বাজেট ব্যবস্থা। পরিবারের গঠন, আয় ও রুচি বাজেটের উপর প্রভাব ফেলে, অর্থাৎ পরিবারের আয় যদি বেশি হয় তাহলে বাজেটটাও কিন্তু বেশি থাকবে, আর যদি পরিবারের আয় কম হয় সেক্ষেত্রে বাজেটটাও কিন্তু কম থাকবে। এরপর বলা আছে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য অনুযায়ী ব্যয় নির্ধারিত হয়, অর্থাৎ আয় এবং ব্যয়ের মধ্যে যতটুকু ভারসাম্য, সেই ভারসাম্য বজায় রেখেই কিন্তু আমরা ব্যয় নির্ধারণ করি। ব্যয়ের পরিমাণ কিন্তু অতিরিক্ত হওয়া সম্ভব নয়। এবং সবার শেষে বলা হয়েছে পরিবারের কাঠামো অনুযায়ী ব্যয়ের খাত নির্ধারিত হয়, অর্থাৎ একটা পরিবারের কাঠামো বা পরিবারের সদস্যদের ধরন, সদস্যদের সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা পরিবারের বাজেটকে নির্ধারণ করে থাকি। এরপর আমরা দেখব একটা পরিবারের আয় এবং ব্যয়ের প্রকৃতিটা ঠিক কেমন হতে পারে। একটা পরিবারের আয় ও ব্যয় দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে মূলধন জাতীয় এবং আরেকটা হচ্ছে মুনাফা জাতীয়। এবার দেখো, মূলধন জাতীয়র মধ্যেও কিন্তু আবার দুই ধরনের হতে পারে, যেমন পারিবারিক আয় এবং পারিবারিক ব্যয়, অর্থাৎ মূলধন জাতীয়র মধ্যে আয়ও থাকতে পারে আবার ব্যয়ও থাকতে পারে। এছাড়া মুনাফা জাতীয়র মধ্যেও কিন্তু আবার আয়ও থাকতে পারে আবার ব্যয়ও থাকতে পারে। যেমন আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি যে আয় হঠাৎ অনিয়মিতভাবে আসে এবং সাধারণত সম্পদ বিক্রি, ঋণ, এককালীন সাহায্য ইত্যাদি থেকে পাওয়া যায়, তাকে আমরা বলে থাকি মূলধন জাতীয় পারিবারিক আয়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি জমি বিক্রির টাকা, পুরনো আসবাবপত্র বিক্রির টাকা ইত্যাদি। অর্থাৎ এটা কিন্তু প্রতিনিয়ত হবে না বা নিয়মিতভাবে হবে না, হঠাৎ করে হয়তোবা একবার বা দুবার আমরা এই আয়গুলো করে থাকি এবং এটা সাধারণত কোনো ধরনের সম্পদ বিক্রির মাধ্যমে অথবা ঋণ গ্রহণের মাধ্যমে আমরা অর্জন করে থাকি। এবার আসি মূলধন জাতীয় পারিবারিক ব্যয় বলতে আমরা কি বুঝি। যে ব্যয় দীর্ঘমেয়াদে উপকার দেয় এবং বড় সম্পদ কেনা বা তৈরিতে
করা হয় তাকে আমরা মূলধন জাতীয় ব্যয় বলে থাকি। যেমন জমি কেনা, বাড়ি নির্মাণ, ফ্রিজ বা আলমারি কেনা ইত্যাদি। অর্থাৎ যে কোনো ধরনের সম্পদ যখন আমরা অর্জন করি বা সম্পদ যখন আমরা ক্রয় করি, সেই সম্পদ ক্রয়ের মাধ্যমেই আমরা মূলত মূলধন জাতীয় পারিবারিক ব্যয় অর্জন করে থাকি। সবার শেষে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় পারিবারিক আয়। যে আয় পরিবার নিয়মিতভাবে উপার্জন করে তাকে মুনাফা জাতীয় পারিবারিক আয় বলে। যেমন বেতন, মজুরি, সুদ, ভাড়া ইত্যাদি। অর্থাৎ যে আয়গুলো নিয়মিত হয়ে থাকে এবং প্রায় প্রতিদিনই আমাদের অর্জন করতে হয়, আমরা সাধারণত সেই ধরনের আয়কে মুনাফা জাতীয় আয় বলে থাকি। এবার 4 নাম্বার এবং সবার শেষে আমরা দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় পারিবারিক ব্যয়। যে ব্যয় দৈনন্দিন প্রয়োজন মেটাতে নিয়মিত করা হয় তাকে আমরা সাধারণত মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি। যেমন বাজার খরচ, শিক্ষা খরচ, তারপর আছে চিকিৎসা অথবা যাতায়াত খরচ। অর্থাৎ একটা পরিবারে যে খরচগুলো প্রতিনিয়ত বা নিয়মিত যেগুলো সংগঠিত হয়, আমরা সাধারণত সেগুলোকে মুনাফা জাতীয় ব্যয় বলে থাকি। এবার আমরা দেখি আমাদের পারিবারিক আর্থিক বিবরণী সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আমাদের পারিবারিক আর্থিক বিবরণীটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো প্রাপ্তি প্রদান হিসাব। এবার এই প্রাপ্তি প্রদান হিসাব থেকে আমাদের পরবর্তীতে তৈরি করতে হয় আয় ব্যয় বিবরণী, এবং আয় ব্যয় বিবরণীর পরে আমাদের তৈরি করতে হয় আর্থিক অবস্থার বিবরণী। দেখো 3টাই কিন্তু কানেক্টেড, অর্থাৎ ধাপে ধাপে আমাদের এই 3টা বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে সর্বপ্রথমে আমরা প্রস্তুত করি প্রাপ্তি ও প্রদান হিসাব। এবার এই প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমাদের আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে হয়, এবং আয় ব্যয় বিবরণী প্রস্তুতের পরে সবার শেষে আমাদের প্রস্তুত করতে হয় আর্থিক অবস্থার বিবরণী। এবং এই 3টা ধাপই আমাদের পর পর প্রস্তুত করতে হয়। এখন আমরা একটু দেখি আমাদের এই 3টা বিবরণীর মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ 3টা বিবরণী সম্পর্কে আমরা একটু বেসিক কিছু আলোচনা করি। যেমন প্রাপ্তি এবং প্রদান হিসাব বলতে আমরা কি বুঝি? এটা পারিবারিক হিসাব নিকাশের একটা প্রথম ধাপ, অর্থাৎ সর্বপ্রথম ধাপ হলো এই প্রাপ্তি ও প্রদান হিসাব। এরপর দেখতে পাচ্ছি ব্যবসায় প্রতিষ্ঠানের নগদান বইয়ের অনুরূপ, কিন্তু এটা একটা নগদান বই নয়। অর্থাৎ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের যেমন নগদান বই প্রস্তুত করি, ঠিক নগদান বইয়ের ছকের মতন বা নগদান বইয়ের কাজটার মতনই আমাদের এখানে প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করতে হয়, তবে এটা সম্পূর্ণ নগদান বই নয়। এরপর সকল প্রকার নগদ প্রাপ্তি ডেবিট পাশে হিসাবভুক্ত করা হয়। অর্থাৎ আমরা যদি আমাদের আর্থিক বিবরণী বা প্রাপ্তি প্রদান হিসাবের 2টা পাশকে খেয়াল করি, তাহলে এক পাশে বসে ডেবিট সাইড, অর্থাৎ এই পাশটাতে থাকে ডেবিট এবং এই সাইডটাতে থাকে ক্রেডিট। এবং ডেবিট পাশের মধ্যে আমরা সাধারণত সকল ধরনের প্রাপ্তি হিসাবগুলোকে অন্তর্ভুক্ত করি, এবং ক্রেডিট সাইডে আমরা সকল ধরনের প্রদানগুলোকে অন্তর্ভুক্ত করে থাকি। সকল প্রকার নগদ উদ্বৃত্ত ডেবিটের শুরুর দিকে বসে এবং সমাপনী নগদ ক্রেডিটের শেষে বসে। অর্থাৎ একদম বছর শেষে আমরা যে সমাপনী নগদ উদ্বৃত্ত পেতে চাই, সেটা আমরা সাধারণত ক্রেডিট পাশে সবার শেষের অ্যামাউন্টটা দেখে বুঝতে পারি। এবার আসি আয় ব্যয় বিবরণী সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। নির্দিষ্ট সময় পরে আয় ও ব্যয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করা হয়। অর্থাৎ এই আয় ব্যয় বিবরণী থেকে আমরা সাধারণত আয় ও ব্যয়ের উদ্বৃত্ত বা ঘাটতি সম্পর্কে ধারণা পেতে পারি। এবং তারপর বলা হয়েছে আয় বেশি হলে সাধারণত এখান থেকে আমরা উদ্বৃত্ত নির্ণয় করতে পারি, কারণ আয় বেশি হলে আয় থেকে ব্যয়ের পরিমাণ মাইনাস করলে আমাদের একটা উদ্বৃত্ত থেকে যায়। এবং যদি কোনো কারণে ব্যয় বেশি হয়, তার মানে ব্যয় বেশি হওয়ার কারণে এখানে একটা ঘাটতি তৈরি হয়। উদ্বৃত্ত সাধারণত পারিবারিক তহবিলকে বৃদ্ধি করে, এবং যদি ঘাটতি তৈরি হয় সেই ঘাটতি আমাদের পারিবারিক তহবিলকে হ্রাস করে দেয়। এবার আসি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সাধারণত আমরা সকল ধরনের সমাপনী সম্পদ এবং সমাপনী দায়টাকে উল্লেখ করে থাকি, তাই এটাকে আমরা বলতে পারি সমাপনী সম্পদ এবং দায়ের বিবরণী। এরপর বলা আছে পারিবারিক তহবিল দায় হিসেবে দেখানো হয়, বা পারিবারিক তহবিলকে আমরা দায়ের পার্শ্বে দেখিয়ে থাকি।
আয় ব্যয় বিবরণীর উদ্বৃত্তকে আমরা পারিবারিক তহবিলের সাথে যোগ আকারে দেখাই এবং যদি ঘাটতি হয়ে থাকে সেই ঘাটতিকে আমরা পারিবারিক তহবিলে বিয়োগ আকারে দেখাই। তাহলে দেখো, এই ছিল আমাদের পারিবারিক আর্থিক বিবরণী এবং পারিবারিক হিসাব নিকাশ সম্পর্কিত কিছু প্রাথমিক ধারণা। আশা করছি প্রত্যেকটা টপিক সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।